Assalamu alaikum. I'm Shaila. Hope you are well. I'm going to take your Management of Multinational Corporation class. In our last class, we have completed the topic about marketing strategies of multinational corporations. How multinational corporations adopt marketing strategy to sell or to market their products. Today, you will start a new topic which is product policy of multinational corporations. Let's start our class. We know cost is a compelling reason for multinational corporations. Most of the people depends on the product cost for buying a product. অর্থাৎ আমাদের মধ্যে যারা জেনারেল পাবলিক আছে তারা কিন্তু কস্টের উপর অনেকটা ডিপেন্ড করে, যে তারা কত কম কস্টে কত ভালো প্রোডাক্ট নিতে পারে সেটা দেখে একটা প্রোডাক্ট পারচেস করে। তো এই প্রাইসটাও প্রোডাক্টের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। When companies change any part of their marketing mix to serve foreign markets, they incur additional cost of having to coordinate and control added diversity. অর্থাৎ যখন একটা কোম্পানি তাদের মার্কেটিং মিক্সগুলো চেঞ্জ করে অথবা মার্কেটিং মিক্সের কোনো একটা অংশ চেঞ্জ করে, এখানে মার্কেটিং মিক্স বলতে বোঝানো হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, ব্র্যান্ড, ডিস্ট্রিবিউশন, যেগুলো আমরা সবাই জানি। যখন কোনো কোম্পানি তাদের এরকম কোনো একটা পার্টের চেঞ্জ করতে যাবে তখন তাদের এডিশনাল কস্টের দরকার হয়। তাদের এই চেঞ্জের সাথে অ্যাডাপ্ট করার জন্য বা তাদের এই ডাইভার্সিটিগুলো প্রোডাক্টের মধ্যে নিয়ে আসার জন্য তাদের অনেক এক্সট্রা কস্টের দরকার হয়। Within the marketing mix, changes in products to fit foreign markets are the most expensive. অর্থাৎ এই প্রোডাক্টগুলোর চেঞ্জ যাতে সে ফরেন মার্কেটে অ্যাডাপ্ট করতে পারে সেটা খুবই এক্সপেন্সিভ। Simply, a company must spend on additional development while perhaps losing economies of scale from long production runs. Despite the cost disadvantages, we saw that companies adopt marketing orientations that involve product adaptations to foreign markets. অর্থাৎ আমরা জানি যে আমরা দেখি যে এই কস্ট ডিসঅ্যাডভান্টেজটা থাকার পরেও কোম্পানিগুলো বিভিন্ন প্রোডাক্টকে চেঞ্জ করে, প্রোডাক্টের মধ্যে ডাইভার্সিফিকেশন নিয়ে আসে এবং প্রোডাক্ট অ্যাডাপ্টেশনস করে ফরেন মার্কেটে। এই কস্ট ডিসঅ্যাডভান্টেজটার কারণেও যাতে তারা অনেক ডাইভার্সিফাইড প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসতে পারে। We shall now consider reasons for making product alterations for foreign markets, the cost of product alterations, the extent and mix of product lines, and product life cycle considerations. অর্থাৎ এখন এই প্রোডাক্টটা কোম্পানি কেন অল্টার করে, ফরেন মার্কেটে একটা প্রোডাক্ট অ্যাডাপ্ট করার জন্য তারা কেন প্রোডাক্টটাকে ডাইভার্সিফাইড করে বা কেন প্রোডাক্ট অল্টারেশনটা অ্যাডাপ্ট করে, সেটার কিছু রিজন এখানে দেওয়া আছে। রিজনস ফর মেকিং প্রোডাক্ট অল্টারেশনস, এটা প্রোডাক্ট অল্টারেশনের পেছনে কী কী রিজন থাকতে পারে তো দেখে নিই এখন। We will now examine the legal, cultural, and economic reasons for companies to alter their products to fit the needs of customers in different countries. অর্থাৎ বিভিন্ন দেশে কাস্টমারদের নিডসকে স্যাটিসফাই করার জন্য ওই প্রোডাক্টটাকে কাস্টমার নিডসের সাথে ফিট করার জন্য প্রোডাক্টটাকে অল্টারেশন করার দরকার হয় এবং যার পেছনে কিছু লিগ্যাল, কালচারাল অ্যান্ড ইকোনমিক রিজন থাকে। ফার্স্ট অফ অল লিগ্যাল রিজনস, কী কী লিগ্যাল রিজনস থাকতে পারে? লিগ্যাল ফ্যাক্টরস আর ইউজুয়ালি রিলেটেড টু সেফটি অর হেলথ প্রোটেকশন। লিগ্যাল ফ্যাক্টরসগুলো হচ্ছে আসলে সেফটি এবং হেলথ প্রোটেকশনের সাথে জড়িত। যে দেশে প্রোডাক্ট আমি সেল করব সেই দেশের পিপলদের বা কনজিউমারদের সেফটি এনশিওর করা যাবে কিনা, আমার প্রোডাক্টটা দিয়ে তাদের হেলথ প্রোটেকশন হবে কিনা, এই রিজনগুলো লিগ্যাল ফ্যাক্টরসে কনসিডার করা হয়। Explicit legal requirements are the most obvious reasons for altering products for foreign markets. If you don't meet the requirements, you won't be allowed to sell. The exact requirements vary widely
by country but usually mean to protect consumers. অর্থাৎ এই লিগ্যাল রিজনসগুলো কিন্তু কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। বিভিন্ন দেশে প্রোডাক্ট এক্সপোর্ট বা বিভিন্ন দেশে যখন একটা প্রোডাক্টকে মার্কেট বা সেল করতে হয় তখন সে কান্ট্রির রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো মেনে চলে। অর্থাৎ এই লিগ্যাল রিজনসগুলো কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। একটা কান্ট্রিতে বাইরের দেশের বা একটা মাল্টিন্যাশনাল কোম্পানির প্রোডাক্ট এন্টার করার জন্য কিছু ভ্যারিয়ার্স বা কিছু রুলস রেগুলেশন দেওয়া থাকে যেগুলো মেনে চলে তাদের প্রোডাক্টটা ওই দেশে এন্টার করতে হয়। এগুলো হচ্ছে লিগ্যাল রিজনস। এখন লিগ্যাল রিজনসটা আবার যেমন কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে তেমনি কোম্পানি টু কোম্পানিও ভ্যারি করে। কী ধরনের প্রোডাক্ট আসলে মাল্টিন্যাশনাল কর্পোরেশনটা প্রোভাইড করছে, তারা কী ধরনের প্রোডাক্ট অন্য একটা কান্ট্রিতে এন্টার করতে চাচ্ছে। ফর এক্সাম্পল, pharmaceuticals and foods are particularly subject to regulations concerning purity testing and labeling. Pharmaceuticals অর্থাৎ আমাদের মেডিসিন রিলেটেড বা ওষুধ রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে, আমাদের হেলথ কেয়ারের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো, এবং ফুডসের ক্ষেত্রে বিভিন্ন দেশে বিভিন্ন রেগুলেশন থাকে, কিন্তু যে কমন রেগুলেশনসগুলো প্রত্যেকটা দেশে মাস্ট লাগে সেগুলো হচ্ছে পিউরিটি, ফার্মাসিউটিক্যালস বা ফুড প্রোডাক্ট আসলে পিওর কিনা, টেস্টিং, সেটা বিএসটিআই টেস্টিং কিনা, এটাতে কোনো হার্মফুল প্রোডাক্ট আছে কিনা সেটা টেস্ট করা হয়েছে কিনা, এবং লেবেলিং, এই প্রোডাক্টটার লেবেলিংটা দেখা হয় এখানে কী কী ইনগ্রেডিয়েন্টস আছে, হার্মফুল কোনো ইনগ্রেডিয়েন্টস আছে কিনা। ফার্মাসিউটিক্যালস অ্যান্ড ফুডসের ক্ষেত্রে এই জিনিসগুলাই দেখা হয়। Automobiles sold in the United States must conform to safety and pollution standards not found in many other countries. অটোমোবাইল অর্থাৎ যখন ইউনাইটেড স্টেটসে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি তাদের গাড়ি বা গাড়ির কোনো পার্টস এই ধরনের অটোমোবাইল ইনস্ট্রুমেন্টগুলো সেল করতে যাবে তখন তাদেরকে কিছু মেজার দেখতে হবে। যেমন এই গাড়িটা তাদের রাস্তায় চললে তখন পলিউশনের পরিমাণটা কেমন হবে, গাড়িটা তাদের এনভায়রনমেন্টকে কতটুকু পলিউশন করবে, তাদের এরকম একটা স্ট্রিক্ট রুলস আছে যে পলিউশনটা খুব কম হতে হবে। এ ধরনের কান্ট্রি টু কান্ট্রি বা প্রোডাক্ট টু প্রোডাক্ট এর লিগাল রিজনসগুলো ভ্যারি করে। Although some standardization of products would eliminate wasteful alterations, there is resistance because a changeover would be costly. People are familiar with the old. যদিও এই প্রোডাক্টের স্ট্যান্ডার্ডাইজেশনটা কস্ট অনেক বাড়িয়ে দেয় অথবা ইলিমিনেট ওয়েস্টফুল অল্টারেশনস অথবা অনেক বেশি অল্টারেশনটা অনেক বেশি ইউজফুল হয়, দেয়ার ইজ রেসিস্ট্যান্ট বিকজ, এবং সেখানে কিছু বাঁধা কাজ করে। এই বাঁধাগুলো কী কী, চেঞ্জ আবার উড বি কস্টলি, যেটা আমরা এখনই বললাম যে চেঞ্জটা অনেক কস্টলি হয়। একটা নতুন ফিচার থেকে প্রোডাক্ট একটা পুরাতন ফিচার থেকে একটা প্রোডাক্টের সম্পূর্ণ নতুন ফিচার অ্যাড করাতে অনেক বেশি কস্ট হয়। অ্যান্ড সেকেন্ড ওয়ান, পিপল আর ফ্যামিলিয়ার উইথ দ্য ওল্ড, মানুষ তাদের ওল্ড ফিচারের সাথে পরিচিত, তাদেরকে আবার একটা নতুন প্রোডাক্টের ফিচারের সাথে পরিচিত করানো এবং ওই প্রোডাক্টটা আবার তাদেরকে দেওয়া, তাদের কাছে মার্কেট করা, এগুলোতে অনেক বেশি টাইম এবং এক্সপেন্সের দরকার হয়। এরপর নেক্সট যে রিজনটা আছে কালচারাল রিজনস। কী কী কালচারাল রিজনসগুলো একটা প্রোডাক্ট অল্টারেশনের ক্ষেত্রে দেখা যায়? এক্সামিনেশন অফ কালচারাল ডিফারেন্সেস মে পিন পয়েন্ট পসিবল প্রবলেম এরিয়াস। অর্থাৎ কালচারাল রিজনসটাই কিন্তু অনেক সময় মেইন প্রবলেম হয়ে থাকে। যেমন রিলিজিয়াস ডিফারেন্সেস obviously limit the standardization of product offerings on a global basis. রিলিজিয়াস ডিফারেন্সেস কিন্তু একটা প্রোডাক্ট স্ট্যান্ডার্ডাইজেশনের ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা পালন করে। যেমন ফুড ফ্র্যাঞ্চাইজ কোম্পানিজ এক্সকিউ সেলস অফ পোর প্রোডাক্টস ইন ইসলামিক কান্ট্রিজ অ্যান্ড মিট অফ এনি কাইন্ড ইন ইন্ডিয়া। যেমন যেসব ইসলামিক কান্ট্রি আছে এইসব কান্ট্রিতে যদি অন্য একটা মাল্টিন্যাশনাল কোম্পানি তাদের ফুডকে মার্কেট করতে যায় বা তাদের ফুডকে এন্টার করতে যায়, ওই দেশেও তাদের প্রোডাক্টকে সেল করতে যায়, তখন ইসলামিক কান্ট্রিতে কী দেখে, ওই প্রোডাক্টটা অবশ্যই হালাল হতে হবে, অর্থাৎ ওই ফুড আইটেমটা অবশ্যই হালাল হতে হবে, সেখানে কোনো হারাম বা হালাল না এমন কোনো ইনগ্রেডিয়েন্টস থাকা যাবে না। তো একটা ইসলামিক কান্ট্রিতে একটা প্রোডাক্ট মার্কেট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার প্রোডাক্টে 100% হালাল ইনগ্রেডিয়েন্টস আছে কি না, নাহলে কিন্তু ওই ইসলামিক কান্ট্রি তাদের এই প্রোডাক্টটা অ্যাকসেপ্ট করবে না এবং ওই প্রোডাক্টটা ওখানে
এন্টার করা যাবে না। এটা হচ্ছে কালচারাল রিজনস। এরকম অনেক কালচারাল রিজনস আছে, কান্ট্রি ভেদে, রিলিজিয়াস ভেদে, কালচার ভেদে অনেক কালচারাল রিজনস আছে, যেগুলো দেখে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিকে তাদের প্রোডাক্ট মার্কেট করতে হবে অন্য দেশে। এরপর নেক্সট যে রিজনটা আছে ইকোনমিক রিজনস। পার্সোনাল ইনকাম অ্যান্ড স্ট্রাকচারস অ্যাফেক্ট প্রোডাক্ট ডিমান্ড। ইকোনমিক রিজন হচ্ছে অর্থনৈতিক কারণ। ইফ এ কান্ট্রিজ এভারেজ ইনকাম ইজ লো, ইনসাফিসিয়েন্ট নাম্বার অফ কনজিউমার্স মে বি এবল টু বাই এ প্রোডাক্ট দ্য ম্যানুফ্যাকচার্ড ডোমেস্টিক্যালি। অর্থাৎ ইনকামের উপরও এটা প্রোডাক্টের বাই অ্যান্ড সেল অনেক ডিপেন্ড করে। যেমন ফর এক্সাম্পল, যে দেশের ইনকাম লো, সেই দেশে কখন একটা গাড়ি খুব বেশি প্রফিট লাভ করতে পারবে না, যেহেতু তাদের ইনকাম লো। মোস্ট অফ দ্য পিপল প্রপার্টি লাইনের নিচে বাস করে। যারা ইনকাম হাই বা একটা গাড়ি কেনার সামর্থ্য আছে এরকম মানুষ খুবই কম। তো সে দেশে এরকম একটা মাল্টিন্যাশনাল কোম্পানি যে গাড়ি বানায় বা একটা যে গাড়ি মার্কেট করে, তাকে এটা করার পর একটু চিন্তা করতে হবে যে ওই দেশে এন্টার করে, ওই দেশে আমি এন্টার করতে অনেক খরচ হবে, অনেক রুলস আর রেগুলেশনস মেনটেন করে সেখানে এন্টার করতে হবে। ওই এন্টার করার পরে আমি আমার প্রফিট তুলতে পারবো কি না, এই জিনিসগুলো চিন্তা করতে হবে। এটা হচ্ছে ইকোনমিক রিজনস প্রোডাক্ট অল্টারেশনের, যে আমি প্রোডাক্টটা এভাবে অল্টার করলে আমার এই দেশে লাভ হবে কিনা, যেহেতু অল্টারেশনে অনেক কস্টটা আমি তুলতে পারবো কিনা। যেমন ধরা যাক ইউএসএতে একটা অটোমোবাইল কোম্পানি যদি তাদের গাড়িকে অল্টার করতে চায়, তাদের গাড়ির ফিচার্স প্রোডাক্টগুলো অল্টার করে ওখানে মার্কেট করতে যায়, তাহলে তাদের কিন্তু যথেষ্ট প্রফিট হবে, যেহেতু তারা এই অটোমোবাইল সেক্টরে পিক পয়েন্ট আছে অনেক আগে থেকেই। কিন্তু বাংলাদেশে যদি এমন একটা কোম্পানি তাদের তাদের গাড়ির ফিচার্স অল্টারেশন করে মার্কেট করতে চায়, সেক্ষেত্রে কিন্তু তাদের খুব একটা প্রফিট হবে না। কিন্তু বাংলাদেশ এখনও অটোমোবাইল বা পার্সোনাল কার ওন করার প্রতি পিক পজিশনে এখনও যায়নি। তো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে প্রোডাক্ট পেলে ইকোনমিক রিজনগুলো দেখে একটা প্রোডাক্টকে অল্টার করতে হয়। নেক্সট ওয়ান হচ্ছে অল্টারেশন কস্ট। অল্টারেশনে অনেক কস্ট হয়, আপনাদেরকে আগে বললাম। সাম অল্টারেশন কস্ট লেস দেন আদার্স। Companies can usually reduce production and inventory cost substantially through product standardization. এই প্রোডাক্টটা স্ট্যান্ডার্ডাইজ করার মাধ্যমে আমার কোম্পানি কিন্তু প্রোডাক্টের কস্ট কমিয়েও দিতে পারে। আমরা এতক্ষণ বললাম যে একটা প্রোডাক্ট অল্টার করতে অনেক খরচ হয়, ওই অল্টারেশন করা প্রোডাক্টটা মার্কেট করতে অনেক খরচ হয়, কিন্তু কোম্পানি প্রোডাক্টটা অল্টার করে কিন্তু খরচ কমিয়েও দিতে পারে। এটা কোম্পানির প্রোডাক্টের ফিচার্সে কিছু চেঞ্জ করে, আগের যে ফিচার্স চেঞ্জ করে দিচ্ছে, যাতে কোম্পানি হয়তো আগের ফিচার্সে যে খরচটা হতো নতুন ফিচার্সে সেই খরচটা হচ্ছে না, এটাও হতে পারে। অল্টারেশন করে কোম্পানি একটা প্রোডাক্টের কস্ট কমিয়েও দিতে পারে। Extend and mix of the product line. Narrowing the product line allows for concentration of efforts. অর্থাৎ প্রোডাক্ট লাইন যত ছোট হবে অর্থাৎ ন্যারো হবে, তত কিন্তু কোম্পানির কস্ট বেশি হবে। যদি কোম্পানির প্রোডাক্ট লাইনটা এক্সটেন্ড করা যায় অথবা মিক্স করা যায়, সেক্ষেত্রে কিন্তু কস্ট অনেকটা কমবে। কারণ আমরা জানি একটা কোম্পানি প্রডিউস করতে মেনটেনেন্স কস্ট বা ইকুইপমেন্ট কস্ট মোটামুটি যত অ্যামাউন্টের প্রোডাক্ট প্রডিউস করা হোক না কেন সেমই হয়। তো যখন এই সেম কস্টে বেশি প্রোডাক্ট প্রডিউস করা যায়, তখন কিন্তু প্রোডাক্ট লাইনের কস্টটা অনেক কমে যায়। প্রোডাক্ট লাইফ সাইকেল কনসিডারেশনস। এখন there may be differences among countries in either the shape or the length of a product life cycle. আবার বিভিন্ন কান্ট্রিতে একটা প্রোডাক্টের শেপ এবং লেংথ ভেদে প্রোডাক্ট লাইফ সাইকেল ডিফারেন্স হয়ে থাকে। A product facing declining sales in one country may have growing or sustainable sales in another. অর্থাৎ একটা প্রোডাক্টের ডিমান্ড কোন একটা দেশে খুব পিক পজিশনে বা গ্রোয়িংও হতে পারে, যেটা অন্য একটা দেশে ডিক্লাইনিংও হতে পারে। যেটা আমি আপনাদেরকে একটু আগেই বললাম, ইউএসএতে অথবা ইউরোপে কিন্তু একটা অটোমোবাইল কোম্পানির প্রোডাক্ট কিন্তু একটা পিক পজিশনে আছে, কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশে এটা পিক পজিশনে নেই। এটা হচ্ছে কান্ট্রি ভেদে একটা প্রোডাক্টের ডিমান্ড বা একটা প্রোডাক্টের মার্কেটিংটা পিক পজিশনে থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা ডিপেন্ড করে একটা প্রোডাক্ট লাইফ সাইকেল। এটা হচ্ছে প্রোডাক্ট লাইফ সাইকেল কনসিডারেশনে ইনক্লুড করা হচ্ছে এই জিনিসটাকে। এরপরে আছে আপনাদের প্রাইসিং, গভর্নমেন্টাল ইন্টারভেনশন, আরও অনেক টপিক আছে, এগুলো আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে ডিসকাস আপনাদের সাথে। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, স্টে হোম। থ্যাংক ইউ।